ইংলিশ গ্রামারে ভয়েস চেঞ্জ পারি না এই কথাটা বলিস না আর। ভালো করে বুঝ, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, এর জন্য সবচেয়ে যেটা প্রয়োজনীয়, সব যেটা দরকারি সেটাই মনে রাখবো। আর একটু একটু করে যদি মনে রাখতে না পারে তাহলে কিন্তু প্রবলেম হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। প্র্যাকটিস যদি না করিস তাহলে কিন্তু আরো বিপদে বেশি পড়বি। তাই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে সম্পূর্ণভাবে সহজ করে বলে দিচ্ছি, এটা যেন আর মাথা থেকে না বেরোয়। ভালো করে প্রথম থেকে দেখ। বাক্যটা কি তাহলে আজকে বললাম যে বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE। শুরুতে বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাধারণত এই তিনটা বাক্যের ভয়েস চেঞ্জ হয়। কি বললাম? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ। এর মধ্যে অ্যাসার্টিভ আমরা অলরেডি শিখে ফেলেছি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই প্র্যাকটিসটা করলে সেই প্রবলেমগুলো আমাদের সামনে আসবে, আর সেই প্রবলেমগুলো সলভ করলেই কিন্তু বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এবার বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইংলিশ গ্রামারে ইম্পারেটিভ সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সে আমরা সাবজেক্টটা সচরাচর দেখতে পাই না। ইম্পারেটিভ সেন্টেন্সে এমন একটা সেন্টেন্স বললাম যে এই সেন্টেন্সে কি হয় না, আমরা সাবজেক্টটা কখনোই দেখতে পাই না। কেন দেখতে পাই না? না, এই বাক্যটা কতগুলো কথা বোঝায়। যেমন আমরা এটা বলতে পারি আদেশ, আদেশ। আর কি বলতে পারি? উপদেশ, অনুরোধ বোঝায়, অনুরোধ, প্রস্তাব বোঝায়, আর পরামর্শ বোঝায়, পরামর্শ। কি কি বললাম? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ। আদেশের ইংলিশ কি? আদেশের ইংলিশ অর্ডার। উপদেশের ইংলিশ কি? ADVICE। কথাটা মনে রাখবো, এটাই বলছি। এখানে উপদেশ বলেছে, আমি নাউন ফর্ম বলেছি। নাউন কিন্তু ADVICE। যখন আমরা ভার্বের জায়গাতে এটা বসাবো তখন কিন্তু বদলে যাবে, এই কনসোনেন্ট সিটা থাকবে, সি এর বদলে এস চলে আসবে, ADVISE, তখন হয়ে যাবে উপদেশ দেওয়া। এখন কি নাউনের ক্ষেত্রে বলছি সবগুলো উপদেশ, শব্দগুলো ভালো করে মনে রাখবো। অনুরোধের ইংলিশ কি? রিকোয়েস্ট। প্রস্তাবের ইংলিশ কি? প্রপোজ। আর পরামর্শের ইংলিশ কি? সাজেশন। সাজেশন। পরীক্ষার আগে আমরা সাজেশন খুঁজি না, স্যার কোন রাইটিংটা পড়বে, একটু সাজেশন দিলে ভালো হয়, কোন কোয়েশ্চেন গুলো আসতে পারে একটু সাজেশন দিলে ভালো হয়, আমরা সাজেশন খুঁজি। এই সাজেশন মানে কি? পরামর্শ। তাহলে এই অর্ডার মানে কি? আদেশ পেলাম। উপদেশকে কি পেয়েছি? অ্যাডভাইস। অনুরোধকে কি পেয়েছি? রিকোয়েস্ট। প্রস্তাবকে কি পেয়েছি? প্রপোজ। আর পরামর্শতে পেয়েছি কি? সাজেশন। এগুলোকে যদি ভার্বে কনভার্ট করা হয়, এগুলো সবগুলো কিন্তু নাউন। এগুলোকে যদি ভার্বে রূপান্তর করি কি পাবো? অর্ডারটা অর্ডারেই থাকবে, ORDER। অ্যাডভাইসটা বললাম যে ADVISE হবে, ADVISE, অ্যাডভাইস। রিকোয়েস্ট ওটাই থেকে যাবে, রিকোয়েস্ট। প্রপোজ, প্রপোজই থাকবে। আর সাজেশনটা হবে সাজেস্ট, সাজেস্ট। প্রত্যেকটা ভার্বের কটা করে রূপ হয়? প্রতিটা ভার্বের কটা করে রূপ হয়? তিনটি করে, কারণ টেন্স আমাদের কাছে তিনটা। প্রত্যেকটা ভার্বের তিনটা করে রূপ হয়। এগুলোকে কি বলা হয়? কনজুগেশন অফ ভার্ব। যে বাক্যগুলো আমাদের কাছে আছে, মানে অর্থাৎ বইগুলো যেগুলো আমাদের কাছে আছে, সহায়ক বইগুলো, দাফ এন্ড ডট থেকে শুরু করে কোশ্চেন বাঞ্চ বা ওই রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক যদি থেকে থাকে, কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টারটা যদি আমরা প্রতিদিন 5টা করে মুখস্থ করি তাহলে কিন্তু গ্রামারের যে ভোকাবুলারি আছে, শব্দ ভান্ডার, সেখানে কিন্তু আমাদের শব্দ ভান্ডারটা একটু স্ট্রং হতে পারে। তবে প্র্যাকটিস না করলে কিন্তু হয় না। আর বিশেষ কিছু মনে রাখতে হয়, আমরা দৈনন্দিন প্র্যাকটিস করতে করতে, পড়াশোনা করতে করতে কিছু শব্দ এমন পেয়েও থাকি, যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এম ইজ আর পাস্ট টেন্স, ওয়াজ, ওয়্যার, থার্ড ফর্ম বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আমাদেরকে মনে রাখলে পরে আরো বেশি সুবিধা হয়। তাহলে এই যে অর্ডার, এটা এখন প্রেজেন্ট ফর্মে আছে, যদি একে পাস্ট ফর্মে নিয়ে যাই কি হবে? অর্ডার্ড। অ্যাডভাইস, অ্যাডভাইসড হবে। রিকোয়েস্ট, রিকোয়েস্টেড। প্রপোজ, প্রপোজড। আর সাজেস্ট হয়ে যাবে সাজেস্ট।
টেড, এটা। এবার এই যে ইম্পারেটিভ সেন্টেন্স বললাম, এই সেন্টেন্সের সাবজেক্টটা বললাম আমরা সচরাচর দেখতে পাই না। এই সাবজেক্টটা কি তাহলে? সাবজেক্ট হচ্ছে ইউ। এই ইউ নামক সাবজেক্টটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। কারণ আমি যদি কাউকে আদেশ দিই, আমি যদি কারো কাছে অনুরোধ করি, যদি আমি প্রস্তাব চাই, প্রস্তাব দিই বা পরামর্শ চাই, সেক্ষেত্রে আমার সাবজেক্টটা সবসময় সেকেন্ড পারসন চলে যায়। আর আমরা প্রত্যেকে জানি তুমি, তোমরা, এটা সেকেন্ড পারসনের এক্সাম্পল। প্রোনাউনটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে এই সেকেন্ড পারসন প্রোনাউন অর্থাৎ ইউ, এটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে লেখা যায় না। সাপোজ যদি বাক্য এমন লেখা থাকতে পারে যে গো হোম, গো হোম, এই গো হোমটা বলা হচ্ছে কাকে? তোমাকে। আর তোমাকে এটা কি? কোন প্রোনাউন? সেকেন্ড পারসন প্রোনাউন। তাহলে এখানে কি? ইউ গো হোম, কিন্তু ইউ কখনোই লেখা থাকবে না। জানতে হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপর কিন্তু ভয়েস চেঞ্জটা নির্ভর করে বেসিক্যালি। এবার স্ট্রাকচার গুলো ভালো করে দেখে নিই, কতগুলো স্ট্রাকচার পাবো। STRUCTURE, স্ট্রাকচার মানে কি? গঠন। প্রত্যেকটার একটা করে গঠন থাকে। এই যে কলমটা, এই কলমটা কিন্তু কালি ভরে দিলে সরবে না, এই কলমটাও কিন্তু একটা স্ট্রাকচারে বানানো হয়েছে। তাই প্রত্যেকটা অর্থাৎ সবকিছুর স্ট্রাকচার আছে। আমাদের মানুষের ওই পায়ের ডগা থেকে বা নখের থেকে যদি মাথার চুল পর্যন্ত দেখা যায়, তাও কিন্তু একটা স্ট্রাকচার আছে। এমন তো কোনো আমরা দেখিনি যে হয়তো এই যে এই গলার থেকে এই অংশটা, এটা কখনো কোমরের জায়গায় চলে এসেছে, এমন হয়েছে কি? না। তাহলে স্ট্রাকচারে ভুল হলে তাহলে কিন্তু বাকিটা কমপ্লিট হয় না। ঠিক বাক্যরও একই রকম স্ট্রাকচার, স্ট্রাকচার যদি ভুল হয় তাহলে কিন্তু বাকিটা গন্ডগোল হয়ে যাবে। স্ট্রাকচারে ভুল করা চলবে না। কি কি স্ট্রাকচার পাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে? প্রথমত যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার পাই মেন ভার্ব, মেন ভার্ব প্লাস অবজেক্ট, মেন ভার্ব প্লাস অবজেক্ট। দ্বিতীয়ত স্ট্রাকচার পেতে পারি আমরা ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। 3 নম্বর স্ট্রাকচার পেতে পারি প্লিজ প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। 4 নম্বরে পেতে পারি প্লিজ প্লাস ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আর 5 নম্বর গঠনে আছে লেট প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের এই 5খানা গঠন আমরা পেয়ে থাকি। ভালো করে গঠনটা দেখবো, এই 5টার বেশি কিন্তু গঠন নাই। এবার কথাগুলো যখন আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব, লিখতে গেলে কিন্তু এই 5টা স্ট্রাকচার মেনেই আমাকে কথাগুলো ইংলিশে কনভার্ট করতে হবে। প্রথম বাক্য কি বলেছে? মেন ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমি স্ট্রাকচারের দিক থেকে মেন ভার্ব প্লাস অবজেক্ট পাই, তাহলে বাক্যটা আমার এরকম হবে যে, যেটা বললাম একটু আগে, গো হোম। গো মানে কি? যাওয়া। গো মানে কি? যাওয়া। আর এই হোমটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট হয়েছে। স্ট্রাকচার অনুযায়ী মিলাতে পেরেছি। আমি যদি কাউকে বলি যে বাড়ি যাও, তাহলে গো হোম। কোন স্ট্রাকচার মেনে হলো? প্রথম স্ট্রাকচারটা, মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে গোটা মেন ভার্ব আর হোমটা হচ্ছে অবজেক্ট। 2 নম্বর স্ট্রাকচার যদি বলি যে ডু নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এটা যদি দেখি এই বাক্যটাকে লিখবো কিরকম ভাবে, দেখো, ডু নট গো হোম। মিলেছে? ডু নট গো হোম, বাড়ি যেও না। স্ট্রাকচারে মিলেছে ডু নট, মেন ভার্বটা গো, অবজেক্টটা হোম। এবার 3 নম্বর স্ট্রাকচার যদি এখানে দেখি যে প্লিজ, PLEASE, প্লিজ। এবার কি রয়েছে? মেন ভার্ব গো আর অবজেক্ট হচ্ছে HOME, প্লিজ গো হোম। বুঝতে পারছি বিষয়টা কিরকম ভাবে কনভার্ট করা যাচ্ছে? একটা বাক্যকেই স্ট্রাকচারটা মেন, সেই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু বাক্যগুলোকে বিভিন্ন ভাগে লেখা যাচ্ছে। 4 নম্বর স্ট্রাকচারে কি লিখবো? প্লিজ ডু নট মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে লিখি প্লিজ, প্লিজ ডু নট
মেন ভার্বটা কি গো আর অবজেক্টটা কি হোম। ব্যাস, এটা একটা নতুন বাক্য তৈরি হয়ে গেল। প্লিজ ডু নট গো হোম, দয়া করে বাড়ি যেও না। এবার 5 নম্বর স্ট্রাকচার যদি দেখি কি পাবো, লেট সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট। লেট সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট। লেটটা লিখি, লেট কাকে বলছি চলো বাড়ি যাই, এটা প্রস্তাব দিতে হয়, তাহলে আমরা বলি আস, যেহেতু আমিও আছি তাহলে আস বলতে পারে, লেট আস। মেন ভার্ব কি গো, অবজেক্ট কি হোম। 5টা স্ট্রাকচারে বাক্যটা লেখা গেল। তাহলে কোনো কথাকে কনভার্ট করতে গেলে ইংলিশে কি সবচেয়ে বেশি প্রয়োজন, স্ট্রাকচার। স্ট্রাকচার ছাড়া কিন্তু বাক্যটা লেখা যায় না। এবার ভয়েস চেঞ্জের ব্যাপারে চলে আসি। এই 5টা স্ট্রাকচার যেহেতু পেয়েছি, তাহলে ভয়েস চেঞ্জের যে রুলস গুলো সেটা কিন্তু 5 রকমের হয়ে যাবে। যদি আমার প্রথম বাক্যটার স্ট্রাকচারটা দেখি, বাক্যের প্রথম স্ট্রাকচারটা দেখি, অর্থাৎ এখানে কি পাচ্ছি আমরা, মেন ভার্ব প্লাস অবজেক্ট। গঠনে কি পেয়েছি, মেন ভার্ব প্লাস অবজেক্ট। বাক্যটা যদি মেন ভার্ব প্লাস অবজেক্ট হয়, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বটার থার্ড ফর্ম, এইটুকুই, এর বাইরে কিছু নাই। লেট প্লাস অবজেক্টটা প্লাস মেন বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। সাপোজ যদি আমাকে বাক্য দেওয়া থাকে যে ডু ইট, স্ট্রাকচারে মিলছে না মিলেনি, ডু ইট, ডুটা কি মেন ভার্ব আর ইটটা কি অবজেক্ট। এই যে অবজেক্টটা বললাম যে এই লেটের পরে অবজেক্টটাকে বসাতে হবে, খেয়াল করে দেখবো যে অবজেক্টটা যেন ডাইরেক্ট অবজেক্ট হয়, ডাইরেক্ট অবজেক্ট হয়। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে ডাইরেক্ট অবজেক্টটা পাবো কি করে বাক্যের মধ্যে। এর আগেও বলেছি ডাইরেক্ট অবজেক্ট পেতে গেলে এই মেন ভার্বটাকে প্রশ্ন করতে হবে যে কি আর কাকে দিয়ে। মেন ভার্বটাকে কি আর কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর বার করতে পারি, তখন সেটা কিন্তু আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট বলে গণ্য হবে। তাহলে এখানে দেখি ডু ইট, এটা করো, ডুটা হচ্ছে করো, তাহলে কি করব, এটা মিলেছে। এবার এটা যদি এই নিয়মটাকে মেনে ভয়েস চেঞ্জ করতে যায়, তাহলে কি লিখবো, যে প্রথমে কি দিতে বলেছে, লেট, LET দিলাম, ব্যাস একটা নিয়ম কমপ্লিট হয়েছে, লেট। এবার ওই অবজেক্টটাকে দেবো, অবজেক্টটা কি আছে, ইট। এখানে অবজেক্টে কিন্তু কোনো রকম পরিবর্তন করবো না, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে কি ছিল, হি থাকলে হিম লিখতো, দে থাকলে দেম লিখতো, ইউ থাকলে ইউ থাকতো, সি থাকলে হার লিখতো। এখানে কিন্তু কোনো প্রোনাউন পরিবর্তন হবে না, ব্যাস। তাহলে লেট ইট। এবার কি বলেছে, বিটাকে দিতে, বিটা দিলাম। এবার ডু এর থার্ড ফর্ম লিখবো, কারণ মেন ভার্বের থার্ড ফর্ম বলেছে ডু, ডিড, ডান। ভয়েস চেঞ্জও আমার কাছে ডান, কমপ্লিট। লেট ইট বি ডান। ক্লিয়ার হয়েছে? আর একটা বাক্য দিব, সাবমিট, সাবমিট দা পেপার, সাবমিট দা পেপার, কাগজগুলো জমা দাও। বুঝতে পারছি, মেন ভার্ব প্লাস অবজেক্ট, কি জমা দেব, পেপারগুলো। ডাইরেক্ট অবজেক্ট পেয়েছি, ভয়েস চেঞ্জটা স্টার্ট করি, কি লিখবো, লেট, অবজেক্টটা লিখবো দা পেপার, PAPER, এবারে বি, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সাবমিট থেকে সাবমিটেড, SUBMITTED। এটা কথা বলে দিই, ডবল টি হলো কেন, কোন শব্দের শেষের দিক থেকে যদি স্ট্রাকচারে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট পাই, অর্থাৎ টিটা কনসোনেন্ট, আইটা ভাওয়েল, এমটা আবার কনসোনেন্ট, তাহলে কিছু যোগ করতে হলে শেষের বর্ণটা ডাবল হয়ে যায়। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। তাই সাবমিটেড পেয়েছি, উত্তরটা কি বেরোলো, লেট দা পেপার বি সাবমিটেড। বুঝতে পেরেছি? আশা করি প্রবলেম নেই। আচ্ছা, এটা গেল। এবার 2 নম্বর স্ট্রাকচারে চলে আসি, যেখানে কি বলা আছে 2 নম্বর স্ট্রাকচারে, যে ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটাকে যদি ভয়েস চেঞ্জ করতে যাই, সেখানে আমরা কি পাবো দেখি। যদি দেখি ডু নট মেন ভার্ব প্লাস অবজেক্টটা আছে, সাপোজ যে ডু নট ডু ইট, এটা একটা বাক্য মিলেছে, ডু নট ডু ইট, ডু নট মেন ভার্বটা হচ্ছে ডু আর ইটটা অবজেক্ট। তখন আমি ভয়েস চেঞ্জ করব কি করে, এই যে এই কথাটা কি বোঝাচ্ছে, আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ, কোনটা, আদেশ, উপদেশ, অনুরোধ,
প্রস্তাব পরামর্শ কোনটা? এটা করো না, এটা আমরা বলতে পারি আদেশ। আবার একটা কথা মাথার মধ্যে আসছে যেটা আমি এখানে লিখিনি, নিষেধ। বারণ করা বোঝাচ্ছে না, নিষেধ মানা করছে, এই কথাটাও মনে রাখবো, নিষেধ, নিষেধ। ঠিক আছে, অর্ডারটাকে কাজে লাগাতে পারি। খেয়াল করব কি, এই স্ট্রাকচার যদি পাই তাহলে প্রথমে ভয়েস চেঞ্জ করতে শুরু করব, ওয়াই ও ইউ, এ আর ই, ইউ আর। এবার একটা অর্থ এখানে বসাবো, মানে একটা ভার্বকে বসাবো। এই এতগুলো ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডকে বেছে নেবো যেটা অর্থে বোঝাবে। তারপর টি ও, টি ও সরি নটটা দেবো, এন ও টি, নট, তারপরে টি ও। এবার মেন ভার্ব প্লাস অবজেক্ট। কথাটা কি বুঝতে পারলো? প্রথমে ইউ আর দিয়ে যে অর্থটা বোঝাচ্ছে সেই ওয়ার্ডটা, তারপরে নট টু সরাসরি বসাবো, এবার মেন ভার্বটা প্লাস অবজেক্টটা। এই বাক্যটা দিয়ে বলে দিই দেখি, যে ডু নট ডু ইট, এখানে আমরা কি বলছি, অর্ডারটাকে ধরিয়ে যায়, তারপর নিষেধের কথাতে আসছি। তাহলে লিখবো কি, যে ইউ আর ও আর ডি ই আর ইডি, ইডিটা যোগ করলাম কেন? অক্সিলিয়ারি পরে মেন ভার্বটাকে সবসময় থার্ড ফর্মে রাখতে হয়, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস দিতে শিখেছি। অক্সিলারি ভার্বের পরে মেন ভার্বটাকে সবসময় থার্ড ফর্মে রাখতে হয়। তাহলে ইউ আর অর্ডার্ড, এবার কি বলেছে, নট টু, নট টু। এবার এটা তো আমার মেন ভার্ব নয়, মেন ভার্ব কোনটা, ডু, তাহলে ডু ইট, ডু ইট। এবার বুঝতে পেরেছি, ইউ আর অর্ডার্ড নট টু ডু ইট। যদি আমি নিষেধ মিনিংটাকে কাজে লাগাই তখন এভাবে লিখবো, যে ইউ আর ফরবেড, সরি ফরবিড, আর একটু ভুল হলো, ফরবেড, ফরবিড, ফরবিডেন, ইউ আর ফরবিডেন, এফ ও আর বি আই ডবল ডি ই এন, ইউ আর ফরবিডেন। ঠিক আছে, নিষেধ মিনিংটাকে কাজে লাগালে ইউ আর ফরবিডেন দিয়ে টি ও, এখানে কিন্তু নট টু বসানো যাবে, টু বসাবো, এরপর মেন ভার্বটা মানে ডু, তারপরে অবজেক্টটা। মনে রাখতে পারবো? যদি আমি এই অর্থগুলোর মধ্যে একটাকে কাজে লাগাই তাহলে কিন্তু নট টু দিতে হবে, এই টু এর পরে যেন নট না বসে, টু এর সবসময় আগে বসবে, নট টু। এবার যদি নিষেধকে কাজে লাগাই, এই নিষেধের ক্ষেত্রে ভালো করে মনে রাখবো যে ইউ আর ফরবিডেন টু, ফরবিডেন করলে কিন্তু নট বসানো যায় না। ঠিক আছে, ইউ আর ফরবিডেন টু ডু ইট। ঠিক আছে, আচ্ছা আরেকটা বাক্য দিয়ে বলি, ডু নট ব্রেক ইট, এটাকে ভেঙো না, ডু নট ব্রেক ইট। ভয়েস চেঞ্জ করবো কি করে, ভাঙতে নিষেধ করছে, আমি প্রথমত নিষেধটা কাজে লাগাই, কি লিখবো, ইউ আর এফ ও আর বি আই ডবল ডি ই এন, ফরবিডেন, টু বি আর ই এ কে ব্রেক আই টি ইট, ইউ আর ফরবিডেন টু ব্রেক ইট। এবার যদি এইগুলোর মধ্যে থেকে একটা কাজে লাগাই, কি বলছে, ডু নট ব্রেক ইট, এটা ভেঙো না, আমি অ্যাডভাইস কে কাজে লাগাচ্ছি, অ্যাডভাইস কে, তাহলে কি লিখবো, ইউ আর এ ডি ভি আই এস ই ডি, অ্যাডভাইস। এবার কিন্তু নট টু লাগবে, নট টু করলে ডু নটটা সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, তাহলে নট টু লিখি, নট টু। আর তো কোনো পরিবর্তন হবে, কারণ টু এর পরে মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাহলে বি আর ই এ কে ব্রেক আই টি ইট। ক্লিয়ার হয়েছে? ব্যাস, পরের গঠনটাই চলে যায়। 3 নম্বর গঠনে কি বলা আছে, প্লিজ প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। অতিরিক্ত সোজা, যদি প্লিজ দেখতে পাই, বাক্যের মধ্যে প্লিজ আছে, এবার মেন ভার্ব আছে আর অবজেক্ট আছে, এই স্ট্রাকচার দেখলে চোখ বন্ধ করে লিখবো, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। পারবো তো এটা লিখতে? স্পেলিংটা ভালো করে মুখস্থ করে নেবো, এবারে ইউ আর রিকোয়েস্টেড টু, আর কিচ্ছু ভাববো না, ইউ আর রিকোয়েস্টেড টু। এই ইউ আর রিকোয়েস্টেড টু করলে প্লিজটা সঙ্গে সঙ্গে উদা হয়ে যাবে, প্লিজটা থাকবে না। তাহলে কি পাচ্ছি, মেন ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে টু এর পরে কি লিখবো, মেন ভার্ব প্লাস অবজেক্ট। ব্যাস, ভয়েস চেঞ্জ কমপ্লিট। কিরকম একটা বাক্য দিয়ে বলে দিই, প্লিজ, প্লিজ শেয়ার ইট,
প্লিজ শেয়ার ইট। গঠনে মিলেছে, ভয়েস চেঞ্জ শুরু করি। কি করব, এই প্লিজের জন্য কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড টু, ব্যাস প্লিজ তো বাদ চলে গেল। কি লিখবো, শেয়ার ইট, SHARE, শেয়ার ইট। ক্লিয়ার, নিচে সোজা। বেশ, এবার 4 নম্বর বাক্যে চলে যাই। গঠনে 4 নম্বর গঠনে কি পাবো, 4 নম্বর গঠনে দেখছি কি যে রয়েছে আমার প্লিজ, এবার ডু নট, মেন ভার্ব আর অবজেক্ট। তো প্লিজ থাকলে আমরা আগেই তো করলাম, কি লিখছি প্লিজ থাকলে, ইউ আর রিকোয়েস্টেড টু লিখছিলাম, নট থাকলে একটু বদলে দেবো, ইউ আর রিকোয়েস্টেড নট টু। এইটুকুটা মাথার মধ্যে ঢুকে নিলে হবে। প্লিজ থাকলে, শুধুমাত্র প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, আর প্লিজ দিয়ে যদি নেগেটিভ বাক্য থাকে তখন কি করব, ইউ আর রিকোয়েস্টেড নট টু। এবার কি দেব, মেন ভার্ব প্লাস অবজেক্ট, টু এর পরে মেন ভার্ব প্লাস অবজেক্ট, ব্যাস ভয়েস চেঞ্জ কমপ্লিট। কি রকম, প্লিজ ডু নট ব্রেক দা গ্লাস, দয়া করে গ্লাসটা ভেঙো না। ব্যাস ভয়েস চেঞ্জ করবো কিভাবে, প্লিজের জন্য কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড লিখছি। এবার ডু নটের জন্য কি লিখছি, নট টু। এবার মেন ভার্ব কি রয়েছে, ব্রেক, অবজেক্ট রয়েছে দা গ্লাস, ভয়েস চেঞ্জের কাজও খালাস। নেক্সট, এবার সবচেয়ে বড় জটিল যেটা, সেটা 5 নম্বর বাক্য। এই 5 নম্বর বাক্যটা একটু ভালো করে বুঝি, এই 5 নম্বর বাক্যটা অনেকের প্রবলেম হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, আমরা একটা জিনিস খেয়াল করব যে প্রথমেই যে বাক্যটা আমার প্যাসিভ ভয়েসে আছে নাকি অ্যাক্টিভ ভয়েসে আছে। কারণ আমরা তো এই ভার্ব প্লাস অবজেক্টে যখন ভয়েস চেঞ্জ করতে গেলাম, এখানে তো দেখেছি লেট দিয়ে বাক্যটা থাকে, তাহলে আমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে যে লেট দিয়ে বাক্যটা দেওয়া আছে, কিন্তু সেটা প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস, সেটা কিন্তু আগে দেখা প্রয়োজন আছে। কারণ এখানে আমি লেট দেখতে পাচ্ছি, এখানে স্ট্রাকচারও লেট পাচ্ছি, কনফিউজ হলে কিন্তু গোলমাল আছে। তাহলে আমি দেখবো কি লেটের পরে সাবজেক্ট আছে কিনা, কিন্তু এই গঠনে তো লেটের পরে অবজেক্ট থাকবে, এটা আমাকে খেয়াল করতে হবে। তাহলে এখানে আমার বাক্যের গঠন কি, লেট প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। মনে রাখবো এটা যে লেট নামক যে শব্দটা, লেট শব্দটার ক্ষেত্রে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন কি করব, দুটো অর্থকে কাজে লাগাবো। অর্থ দুটো কি কি, অর্থ হচ্ছে পয়রফোলা দন্তস্বয় তয়াকার ব, আর এটা হচ্ছে প রয়াকার ম তালে বস্বয় রেপ, প্রস্তাব আর পরামর্শ। প্রস্তাব আর পরামর্শ এই দুটোকে খেয়াল রাখবো। এই প্রস্তাবের ক্ষেত্রে যেটা আছে শব্দটা, সেটা কি, PROPOSE, প্রপোজ। আর পরামর্শের জন্য যে শব্দটা আছে সেটা হচ্ছে কি, SUGGEST, সাজেস্ট। ঠিক আছে, এই দুটো শব্দ খেয়াল রাখবো লেটের জন্য, লেটের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা বাক্য একটা দিয়ে দেখি, লেট আস হ্যাভ অ্যান আইস ক্রিম। এখন খুব গরম, আইসক্রিম খেলে কিন্তু ভালোই লাগে। লেট আস হ্যাভ অ্যান আইসক্রিম, চলো ওটা আইসক্রিম খাই। এটার ভয়েস চেঞ্জ করব, কিভাবে করব, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে একটা প্ল্যানকে যদি আমরা কাজে লাগাতে পারি। এই যে লেট আর তার পরের যে সাবজেক্টটা, এটাকে প্রথমে ধাবা দিয়ে দেবো। লেট আর তার পরের যে সাবজেক্ট আছে সেটা ধাবা দিয়ে দিলাম, তাহলে কি পাচ্ছি এখানে, মেন ভার্ব পাচ্ছি, মানে হ্যাভটা হচ্ছে আমার কাছে মেন ভার্ব, আর অ্যান আইসক্রিম হচ্ছে আমার কাছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে হ্যাভ মানে কি, খাওয়া। আশ্চর্য হওয়ার কিছু নেই, হ্যাভ মানে কিন্তু খাওয়া। হ্যাভ মানে আছেও হয়, হ্যাভ মানে খাওয়াও হয়। তাহলে হ্যাভ মানে খাওয়া, কি খাবো, আইসক্রিম। এই যে ভার্ব, এটা তো মেন ভার্ব, আর এটা কি, অবজেক্ট। আচ্ছা, এইটা তো বুঝেছি যে মেন ভার্ব প্লাস অবজেক্টে ভয়েস চেঞ্জটা কিভাবে করতে হয়। এখানে গঠনে বলা আছে, কি বলা আছে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, এটা তো বসাতে পারবো। লেটটা বসাই প্রথমে, LET, লেট। ঠিক আছে,
আচ্ছা, এবারে কি বসাতে বলেছে? অবজেক্ট, মানে অ্যান আইসক্রিম, আইসক্রিম হয়েছে। লেট অ্যান আইসক্রিম, ঠিক আছে। এবার কি করাবো? বি, বি বসাতে বলেছিল, বি। এবার হ্যাভ এর থার্ড ফর্ম কি? হ্যাভ, হ্যাজ এর থার্ড ফর্ম কি? হ্যাড, হ্যাড। তা লেট অ্যান আইসক্রিম বি হ্যাড। ক্লিয়ার? এবার আস্তে আস্তে বাঁ হাতটা সরাবো, লেটের পরে যে শব্দটা ছিল সেটা বাই দিয়ে বসিয়ে দেবো, বাই আস। ভয়েস চেঞ্জ কমপ্লিট। লেগেছে প্রসেসটা সোজা? এটা মনে রাখতে পারলেই ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ একদম সম্পূর্ণ হয়ে যাবে। প্রবলেম থাকবে কার কিছু?